তোমাদের তড়িৎ রসায়নের যেগুলো বহু নির্বাচনী প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে এইগুলোর আলোচনা করার ইচ্ছায় আজকে প্রথম তড়িৎ রসায়নের বহু নির্বাচনী প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে অর্থাৎ যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো এখানে সংক্ষিপ্ত আকারে আমি শুধু উত্তরটা তুলে রাখছি, বাকি অপশনগুলো দেওয়া সম্ভবপর হয়নি। তবুও এই আলোচনাগুলো যদি ভালো করে শুনো, একটা বহু নির্বাচনী থেকে অনেকগুলো নির্বাচনী প্রশ্নের তোমরা সমাধান করতে পারবে। যেমন এখানে 1 নম্বরটা আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতার কারণ। অর্থাৎ যতগুলো আয়নিক যৌগ আছে তারা তড়িৎ পরিবাহী পদার্থ, এদের মধ্যে বিদ্যুৎ যে চালনা করলে বিদ্যুৎ পরিবাহী যে তার কারণ হলো তারা মুক্ত আয়ন দিতে পারে। সেটা সোডিয়াম ক্লোরাইড ছাড়াও লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক ক্লোরাইড ইত্যাদি আয়নিক যৌগগুলো তড়িৎ পরিবাহিতার কারণ হইল তাদের মুক্ত ইলেকট্রন। শুধু সোডিয়াম ক্লোরাইড দেওয়া থাকলেই হবে না, সেখানে পটাশিয়াম ক্লোরাইড থাকতে পারে, লিথিয়াম ক্লোরাইড থাকতে পারে, কপার সালফেট থাকতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকতে পারে। কাজে মনে রাখতে হবে আয়নিক যৌগগুলোর তড়িৎ পরিবাহিতার কারণ হইল তারা দ্রবণের মধ্যে মুক্ত আয়ন উৎপন্ন করতে পারে। 2 নম্বর প্রশ্নটা সেমি কন্ডাক্টর হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর অর্থাৎ নন কন্ডাক্টর, আরেকটা আছে ব্যাড কন্ডাক্টর, এবং একটা হলো সেমি কন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী হইল পরিবাহীর চেয়ে কম, অপরিবাহীর চেয়ে একটু বেশি, এর মাঝামাঝি বিদ্যুৎ যেটা পরিবহন করতে পারবে সেটা হলো অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। এই সেমি কন্ডাক্টর হিসাবে যে মৌলগুলো ব্যবহৃত হয় সেগুলো অপশন থাকতে পারে কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম ইত্যাদি। কিন্তু এই জার্মেনিয়াম, জার্মেনিয়াম যেটা 14 নম্বর গ্রুপের মৌল, 14 নম্বর গ্রুপের মৌল, যার বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে এবং এটা বেশি ভ্যাকুয়াম হোল সৃষ্টি করতে পারবে যেখানে ইলেকট্রনগুলো, যাই হোক সে আলোচনাগুলো যাব না আমি। সেমি কন্ডাক্টর হইল জার্মেনিয়াম। সেমি কন্ডাক্টর কোনটা? অর্ধপরিবাহী, যেগুলো পরিবাহীর চেয়ে কম, অর্ধপরিবাহীর চেয়ে, নন পরিবাহীর চেয়ে, অপরিবাহীর চেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারবে, ওগুলোকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। তো জার্মেনিয়াম মৌলটা সেমি কন্ডাক্টর হিসাবে ব্যবহার করা যায় এবং এই মৌলটির অবস্থান হলো 14 নম্বর গ্রুপে। তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা, অর্থাৎ কার্বন গ্রুপের মৌল এটা। এবার চলে আসে 3 নম্বর, চিনি ও গ্লুকোজ। দুটি খুব নাম করা, দুটি জৈব যৌগ। জৈব যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না, অর্থাৎ জৈব যৌগে দ্রবীভূত হয়, কিন্তু ব্যতিক্রম হইল চিনি ও গ্লুকোজ। এরা পানিতে দ্রবীভূত হয় এবং এরা হলো পানিতে দ্রবীভূত হইলেও এরা তড়িৎ অবিশ্লেষ্য অর্থাৎ নন ইলেকট্রোলাইট। এই দুটো জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হইলেও এরা কিন্তু নন ইলেকট্রোলাইট, সেটা চিনি এবং গ্লুকোজ। কারণ জৈব যৌগগুলো পানিতে খুব কবেই দ্রবীভূত হয়,
আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়, তাহলে পানিতে দ্রবীভূত হলে একটা এদের ইলেকট্রোলাইসিস হওয়া উচিত, ইলেকট্রোলাইট হওয়া উচিত, কিন্তু এরা পানিতে দ্রবীভূত হইলেও এরা নন ইলেকট্রোলাইট, তড়িৎ অবিশ্লেষ্য, গ্লুকোজ এবং চিনি। এবার 4 নম্বরটা অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, দ্যাট ইজ W ইজ ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই ভ্যালেন্সি ইনটু ফ্যারাডে। এ দুটো ভাগ করলে যেটা হবে সেটা হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। মনে রাখিও, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বাহির করার জন্য মৌলটির পারমাণবিক ভরকে ভাগ দিতে হবে তার যোজনী এবং তার ফ্যারাডের সঙ্গে গুণ করে, অর্থাৎ 96,500 কুলম্বের সঙ্গে গুণ করতে হবে তার যত যোজনী, ভ্যালেন্সি। এই দুটো গুণ করার পর যদি ওই মৌলটার অ্যাটমিক ওয়েটকে বা পারমাণবিক ভরকে যদি ভাগ করা হয়, তবে সেটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাওয়া যাবে। অর্থাৎ Z is equal to atomic weight is divided by V into F. Z is the তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এবার অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? যদি কোনো মৌল যতটি ইলেকট্রন নিবে বা দিবে তার সঙ্গে যদি ফ্যারাডে গুণ করা হয়, তবে সেটা তার রাসায়নিক তুল্যাঙ্ক পাওয়া যাবে। যেমন অ্যালুমিনিয়াম আয়ন পাইতে গেলে 3টা ইলেকট্রন ত্যাগ করবে, অ্যালুমিনিয়াম আয়ন হবে এই 3F, 3টা ইলেকট্রন মানে 3F, অর্থাৎ 1F সমান 96,500। এটাকে গুণ করলে পাওয়া যাবে 9.33 ইন্টু 10⁻⁻5 গ্রাম পার সিসি অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, অর্থাৎ 3F তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবার কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 0.6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে ক্যাথোডে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা, তাহলে এটা ফর্মুলা হবে, এটা উত্তরটা হচ্ছে 1.98 ইন্টু 10⁻²1 এতটি পরমাণু জমা হবে। অর্থাৎ কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি 40 মিনিট ধরে প্রবাহিত করা হয়, তবে ক্যাথোডে যে কপারের পরমাণু জমা হবে সেটা হলো 1.98 ইন্টু 10⁻21 এতটি পরমাণু জমা হবে। অর্থাৎ এটা W ইকুয়াল টু ZIT, এখানে I হলো 0.16 অ্যাম্পিয়ার আর T হবে এটাকে সেকেন্ড করে নিয়ে, আর এর Z হবে কপারের পারমাণবিক ভর ডিভাইড বাই কপারের যোজনী 2, ভ্যালেন্সি 2 ইন্টু F। এই Z বাহির করার পর ওর সঙ্গে যদি এটা এবং এটা সেকেন্ড করে গুণ করা হয়, যেটা গ্রামটা পাওয়া যাবে, তখন লিখতে হবে কপারের পারমাণবিক ভর 63 পয়েন্ট সামথিং এত গ্রাম কপার পরমাণু দিবে, অ্যাভোগাড্রোর সংখ্যাটি 6.023 ইন্টু 10⁻23। তাহলে এত গ্রাম থেকে কতটি সেখানে ভাগ করে পাওয়া যাবে 1.98 ইন্টু 10⁻21 এতটি পরমাণু। কথাটা হইল কপার সালফেট দ্রবণে 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি 40 মিনিট ধরে প্রবাহিত করা হয়, তবে ক্যাথোডে কপারের পরমাণু জমা হবে 1.98 ইন্টু 10⁻21 এতটি। এবার ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা চালনা করলে কত গ্রাম
ক্রোমিয়াম জমা হবে সেটা হবে 11.64, অর্থাৎ এটা বাহির করতে হবে W=ZIT। এখানে জেড বাহির হবে এর রাসায়নিক তুল্যাঙ্ক, অর্থাৎ ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 51.6 ইজ ডিভাইড বাই ক্রোমিয়ামের ভ্যালেন্সি 3, এখানে 3 ইন্টু এফ। এই জেডের মানটা বাহির করার পরে আই হলো এখানে 3A, এবং 6 ঘন্টাকে সেকেন্ড করার পর এর কত গ্রাম ক্যাথোডে জমা হবে সেটার পরিমাণটা পাওয়া যাবে 11.64, অর্থাৎ এই ক্যাথোডে কপার জমা, এই ক্রোমিয়াম জমা হবে 11.64 এত গ্রাম জমা হবে। এবার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটির বেশি? এখানে দেওয়া থাকতে পারে আয়রন, কপার, ক্রোমিয়াম ইত্যাদি, কিন্তু ওই জায়গায় যদি সিলভার থাকে তাহলে সিলভারের উত্তরটা হবে এটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি, কারণ এর পারমাণবিক ভর হলো 107 ইজ ডিভাইড বাই 1 ইন্টু এফ, অর্থাৎ এর 107কে যে ভাগ দেওয়া হবে সে সংখ্যাটা খুবই ছোট, এই জন্য এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হলো সিলভারের। যদি আয়রন, জিঙ্ক, কপার ইত্যাদি দেওয়া থাকে সেখানে সিলভারটাকে চয়েস করতে হবে, অর্থাৎ ওদের মধ্যে যেটা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর বেশি, ভ্যালেন্সি কম, সেটারই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে। অর্থাৎ যতগুলো দেওয়া থাকবে তার মধ্যে দেখতে হবে যেটা পারমাণবিক ভর বেশি, যোজনী কম, সেটারই রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে। এখানে সিলভারের পারমাণবিক ভর হলো 107, ভ্যালেন্সি হলো 1, এফ হলো 96,500 ফ্যারাডে। এটাকে ভাগ করলে পাওয়া যাবে সবচেয়ে বেশি হবে সেই সিলভার। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে সিলভারের ওইগুলোর মধ্যে। 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড হতে কত মোল অ্যালুমিনিয়াম পেতে কত বিদ্যুৎ প্রয়োজন হবে? অ্যালুমিনিয়ামের যেহেতু 3টি ইলেকট্রন গ্রহণ করবে, বিজারিত হবে বা জারিত হওয়ার জন্য 3টি ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে ওই 3F, অর্থাৎ একটি ইলেকট্রনের জন্য 1F 96,500, 3টি ইলেকট্রনের জন্য 3 ইন্টু F, অর্থাৎ 3 দিয়ে গুণ হবে, কপারের বেলা 2 দিয়ে গুণ হবে, জিঙ্কের বেলা 2 দিয়ে গুণ হবে, ইত্যাদি ইত্যাদি। জিঙ্ক, কপার, অ্যালুমিনিয়াম এগুলো সাধারণত বেশি থাকে, ক্রোমিয়াম এগুলো সাধারণত বেশি থাকে। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে বিদ্যুৎ প্রয়োজন হবে 3F, জিঙ্কের বেলা হবে 2F, কপারের বেলা হবে 2F, আয়রনের ইকের বেলা হবে 3F, আঁশের বেলা হবে 2F ইত্যাদি। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে, 1 মোল হাইড্রোজেন মানে হইল 2টি হাইড্রোজেন পরমাণু, 2টি হাইড্রোজেন পরমাণুকে প্রোটনে রূপান্তর, হাইড্রোজেন পজিটিভে রূপান্তর করতে 2টি ইলেকট্রন ছেড়ে দিবে, এই জন্য টুয়াইস এফ, অর্থাৎ 2টি ইলেকট্রন তাকে ছাড়তে হবে, এই জন্য টুয়াইস এফ যদি জারিত হয়। আর বিজারিত হলে 2টি ইলেকট্রন নিবে আয়ন থেকে, তাহলে হবে টুয়াইস এফ, 2 ফ্যারাডে 2F। এই হলো তড়িৎ রসায়নের বিভিন্ন বোর্ডে আসা প্রথম আলোচনা বহু নির্বাচনী প্রশ্নগুলোর। আশা করি এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এর কাছ থেকে আরও একটি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন উদ্ধার করলেই এই 9টি প্রশ্ন 45টি প্রশ্ন হয়ে যাবে। যদি এভাবে করতে পারো তাহলে তোমাদের MCQ কখনোই তোমাদেরকে ফাঁকি দিতে পারবে না। এটা মেডিকেলে ভর্তিতে হোক, বুয়েটে পরীক্ষায় হোক, অথবা যে কোনো ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় যদি এই প্র্যাকটিসটা করা হয় যে একটা MCQ থেকে আমি কিভাবে 5টা তৈরি করব, তাহলে কিন্তু MCQ পড়াটা খুবই, অর্থাৎ বহু নির্বাচনী পড়াটা
খুব সহজ হয়ে যাবে এবং কমন পাওয়া সম্ভবপর হবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।